হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি বাবলি আর আমার চ্যানেল এসবি সুইডেনারিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালবেলা ডিম আর ব্রেড টোস্ট নিয়ে আমরা বসে পড়েছি। জল খাবার দুজনে এখন খাবো। মেয়ের খাওয়া হয়ে গেছে, সঙ্গে আপেল এইসব দিয়ে আজকে সকালে জল খাবার হচ্ছে। তবে আমাদের যে ঘুরতে যাওয়ার প্ল্যানটা ছিল, সুমন আবার সেটাকে চেঞ্জ করে ফেলেছে। ওয়েদার দেখে সব কিছু দেখে তার মনে হয়েছে যে না, একটু প্ল্যানটা চেঞ্জ করি। আজকে প্ল্যান আমাদের চেঞ্জ হয়ে গেছে। আসলে ব্যাপারটা ঠিক ওয়েদারের জন্য নয়, আমরা একটু বাফার নিয়ে এসেছিলাম যাতে করে ওয়েদার কিরকম হবে, কোথায় যাব। আর যেটা আপনাদের বলেছি, সম্পূর্ণ যাযাবর জীবন, এবারেতে কমপ্লিট আনপ্ল্যান্ড ভাবে আমরা ঘুরবো, এটাই ঠিক করে এসেছিলাম। এটাই আমাদের অ্যাডভেঞ্চার। সুইডেনে ফিরে যাওয়ার টিকিটটা, সুইডেন থেকে আসার টিকিটটা আমাদের মানে আগে থেকে প্ল্যান করে আর ক্যারাভানটা বুক করা ছিল, আর কিচ্ছু বুক করা ছিল না। তো যাই হোক, আজকে আমরা ইন্সব্রুক থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা চলে যাব ইটালি ডলোমাইটে। ইটালি ডলোমাইটের ওখানেতে খুব সুন্দর সুন্দর রোড আছে, ওয়েদার ভালো আছে। যদি ভাগ্য ভালো থাকে আপনারাও আমাদের সঙ্গে দেখতে পাবেন আল্পসের সৌন্দর্য। কিছু পাস আমরা ঘুরবো আজকে। কালকে আমরা ডলোমাইটে থাকবো, ডলোমাইটের ভিডিও আসবে। তারপরেতে আমরা ওখান থেকে দেখবো নেক্সট কোথায় যাই। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে যখন বেরোবো তখন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা বেরিয়ে পড়লাম ডলোমাইটের উদ্দেশ্যে। ইন্সব্রুক থেকে আমাদের 175 কিলোমিটার রাস্তা এখন পাড়ি দিতে হবে। গুগল ম্যাপে দেখাচ্ছে প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা মতো সময় লাগবে। যদিও আজকে খুব একটা বৃষ্টির প্রেডিকশন নেই, কিন্তু সকাল থেকেই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আশা করি রাস্তায় বৃষ্টিটা খুব একটা ডিস্টার্ব করবে না আমাদের। ইউরোপিয়ান হাইওয়েগুলোর উপরেতে গাড়ি চালাবার মজার ব্যাপার হচ্ছে, কখন যে একটা দেশ থেকে আর একটা দেশে ঢুকে যাচ্ছি কিছুই বুঝতে পারছি না। রাস্তার মধ্যে হয়তো ছোট্ট একটা কোনো সাইনবোর্ড জানান দিচ্ছে আমি অস্ট্রিয়া থেকে ইটালিতে ঢুকে যাচ্ছি। একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে। এক তো আলসের উপর দিয়ে প্রথম চালাচ্ছি, আর পাহাড়ের রাস্তায় আমি আগেও চালিয়েছি, কিন্তু এটা হচ্ছে পাহাড়ের ওপর দিয়ে হাইওয়ে, যেখানেতে প্রচুর বড় বড় ট্রাক যাচ্ছে, গাড়ি যাচ্ছে। অনেক সময় একদিকে লেন সরু হয়ে যাচ্ছে। মানে বেশ ভালো রকম স্কিল দেখাতে হচ্ছে আমাকে এই বিরাট ক্যারাভ্যানটাকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। যাই হোক, মোটামুটি ম্যানেজ করে যেতে পারছি। এই দেখো, সামনেই কেবল কার যাচ্ছে। হ্যাঁ, সামনে একটা কেবল কার যাচ্ছে। যখন এই রাস্তায় উঠলাম তখন অস্ট্রিয়াতে 5 ইউরো টোল দিয়েছি। এখন আবার ইটালিতে ঢুকে গেছি, এখানেতেও আবার টোলের ব্যবস্থা। কত টাকা দিতে হবে জানি না কত টাকা দিতে হবে। না ইউরো কত দিতে হবে এখানে টোল? এখানে মনে হচ্ছে সবই অটোমেটিক না? হ্যাঁ হ্যাঁ গো, কোথাও তো লেখা নেই কত নিল। না, এটা এখন তো আমি টিকিটটা নিলাম, আবার বেরোবার সময় তোমাকে টোলটা দিতে হবে। ও আচ্ছা। ইন্সব্রুকের ডিজেল একটু সস্তা, 1.59 বা 1.6 ইউরো করে নিচ্ছিল। এখানেতে আমরা দেখলাম যে ডিজেলের দাম একটু বেশি। ইন্সব্রুকে ভরিনি, তাই এখানে ভরতে হলো। এখানে প্রায় 1.9 ইউরো করে ডিজেল নিল। যাই হোক, ডিজেল তো ভরতেই হবে গাড়িতে, তাই ডিজেল ভরে নিলাম। আর এখানে দেখছি একটা পিৎজা পাস্তার দোকান আছে। তো দুপুরবেলার তো খাওয়া দাওয়া হয়নি, এখন প্রায় 2টো বেজে গেছে। তো পেটে একটুখানি ছুঁচোয় ডান মারছে, দেখি কিছু খাওয়া যায় কিনা। এসেছিলাম তো পিৎজা খেতে, কিন্তু পিৎজা নেই, তাই জন্য কফি আর ফ্রোজেন এগুলো নিয়ে নিলাম। এগুলো এখন খাবো। খেয়ে দিই, ওখানে পৌঁছে কোথাও একটা তো ভালো জায়গা পাবো এই পিৎজা খাওয়ার, সেখানে বসে আরামসে পিৎজা খাবো। তো এখন কফি আর এটা খেয়ে নিই। এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। এখন বাজে প্রায় বিকাল 3:30। ওয়েদার একটু ভালো হয়েছে, এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তাহলে হয়তো কয়েকটা পাস দেখে আমরা যেখানে রাত্রি যাপন করব সেখানে পৌঁছতে পারবো। আমরা আস্তে আস্তে ডলোমাইটসের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখুন
ভিডিওতে ওপরের দিক থেকে যে ধূসর কালারের পাহাড়টা দেখা যাচ্ছে, বড় মেঘ নেমে এসছে পাহাড়ের উপরেতে, সেটাই হচ্ছে ডলোমাইটের সৌন্দর্য। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে পড়ে। এর একটা অন্যরকম সৌন্দর্য আছে, নিশ্চয়ই কিছুটা আপনাদেরকে দেখাতে পারবো আশা করছি। এই সামনেই দেখো একটা কেবল কার যাচ্ছে উপরে, আমরা কি এটা যাবো কালকে? দেখবো কোনো কেবল কারে আমরা উপরে যেতে পারি কিনা। তবে ডলোমাইটে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলো পাসগুলো আমরা দেখবো। অ্যাকচুয়ালি এই কেবল কারগুলো ইউজ হয় উইন্টারেতে স্কিইং করার জন্য। এগুলো কি? হ্যাঁ, আচ্ছা। এখানে সমস্ত যত আল্পসের কেবল কার আছে ম্যাক্সিমাম কেবল কারই ওই স্কিইং এর জন্য ইউজ হয়। এখানেতে সমস্ত দোকান রয়েছে না, স্কিইং ভাড়া দিচ্ছে বাঁদিকে ডান দিকে। এগুলো হচ্ছে ছোট ছোট ভিলেজ বলতে পারি, যেরকম হয় আমাদের ওখানেতেও আছে পাহাড়ের মধ্যে, পাহাড়ের কোলে বিভিন্ন ভিলেজ, ছোট ছোট জনপদ, সেগুলো। সবচেয়ে যেটা বেশি ভালো লাগছে কাঠের ছোট ছোট বাড়ি আর ফুল গাছ দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে প্রত্যেকটা। হ্যাঁ, এই দেখো সামনে তাকাও, সামনে তাকাও, ওই যে গ্রে কালারের পাহাড়টা দেখছো, এইগুলোই হচ্ছে ডলোমাইট। এই পুরো এরিয়াটাই ডলোমাইট, আর ওটাই হচ্ছে বিউটি অফ দিস ডলোমাইটস। দেখো এই হিলগুলো একটু অন্যরকম, পুরো মেঘে ঢেকে গেছে আর এখনো স্নো আছে একদম উপরে। দেখো, হ্যাঁ স্নো তো নয়, বরফ এখনো আছে। আর তুমি একটা জিনিস দেখেছো, মানে যেগুলো ছোট ছোট গ্রাম সেগুলো তো ওই 10টা-12টা বাড়ির থেকে বেশি বাড়ি নেই কিন্তু। হ্যাঁ, এগুলো ছোট ছোট, খুব একদম ছোট ছোট গ্রাম, 10টা-12টা বাড়ি, তারপরে আবার কতটা ফাঁকা রাস্তা, আর পাশ দিয়ে একটা খরস্রোতা নদী গেছে। মানে বিউটিটা যেন একদম অন্যরকম। যাই হোক, থ্যাংক ইউ সুমন চন্দ্র। স্বর্গে পৌঁছে গেলাম গো। এবার একটা ইন্টারেস্টিং তথ্য বলি। ডলোমাইটের নাম ডলোমাইট কেন? ডলোমাইট হলো ইটালির পূর্ব আল্পসের একটা পর্বত গোষ্ঠী, যাকে আগে বলা হতো পেল মাউন্টেন। তো এর এই ফ্যাকাশে কালারটা তৈরি হয়েছে প্রধানত খনিজ ডলোমাইট দিয়ে তৈরি বলে। আর এই খনিজ ডলোমাইট গুলো আবিষ্কার করেছিলেন একজন ফরাসি প্রকৃতিবিদ, যার নাম ডিওডাট ডি ডলোমিও। এনার নাম অনুসারেই এই ডলোমাইটের নামকরণ করা হয়েছে ডলোমাইট। ইতালীয় ভাষায় যাকে বলা হয় ডলোমিত্তি। কিন্তু লক্ষ লক্ষ পর্যটক ডলোমাইটে আসেন এর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। 28খানা হেয়ারপিন বেন্ড পেরিয়ে আমরা এখন পাসা পারোডিতে, ডলোমাইটের সর্বোচ্চ শৃঙ্গ বলতে পারেন, শৃঙ্গ ঠিক বলবো না, তবে সর্বোচ্চ পয়েন্ট আমি বলবো পাসা পারোডি। 28খানা হেয়ারপিন বেন্ড পেরিয়ে আমরা সেখানে এসে পৌঁছেছি। মেঘলা ওয়েদার, যদিও বৃষ্টি পড়ছে, কিন্তু এক কথায় অপূর্ব। চারদিকটা একটুখানি ঘুরিয়ে দেখাই। এখন বাজে বিকাল 5:30। এবার আমাদের ওপর থেকে নিচে নামতে হবে। এখন আবার আমাদের রাত্রি যাপনের একটা আস্তানা খুঁজতে হবে। পাহাড় থেকে নেমে এসে ঘাসের মধ্যে মেঘটা লেগে রয়েছে। সামনে যে সাদা আপনারা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু পুরো মেঘ না। আমি সামনে থেকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে ওই ঘাসগুলোতে এসে মেঘগুলো টাচ করেছে। উপর থেকে কিছু বেশ হালকা স্নো দেখা যাচ্ছে এখনো।
হ্যাঁ, ফ্লোরও টাচ করে গেল, রাস্তাও টাচ করে গেল। সামনে পুরো মেঘ, এই মেঘের কালো, মানে এই যে কালো কালো দেখছেন, এটা পুরো মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ও মাই গড, ওই সময় একটা জল নিয়ে এসেছিলাম, কি করতি? যে আমি ক্লাউড ক্যাচ করতাম। ও বাবা, দেখ সামনে কি সুন্দর। ওটা কি একটা বাড়ি কোনটা? আমার সামনে? ওটা হোটেল। হোটেল। এখানে আর বাড়ি নেই সেভাবে, এখানে যা আছে হোটেল আছে। এত ফগে কেউ হোটেল বানায়? এটা ফগ নয় রে, এটা হচ্ছে ক্লাউড। এই, এটাই তো এখানকার সৌন্দর্য। ওটা বাসের জন্য এখানে। সামনে কিছু দেখা যাচ্ছে না, না দেখো। তাহলে বাবা তোমার অসুবিধা হচ্ছে না গাড়ি চালাতে? সামনে কিছু নেই, সবাই তো সোজাই যাচ্ছে, এই বাবাও সোজাই চালিয়ে যাচ্ছে জাস্ট। অসুবিধা হচ্ছে না দেখতে কোথায় যাচ্ছে তুমি? না না, কিছু অসুবিধা হচ্ছে না। বন্ধুদের সঙ্গে আলোচনা করে জানছিলাম যে ডলোমাইটে ভালো করে দেখতে গেলে নাকি 5 থেকে 7 দিন লাগে। মেয়েও ইন্টারনেটে রিসার্চ করে সেরকমই কিছু একটা বললো, কিন্তু আমাদের তো হঠাৎ পরিকল্পনা, তাই আমরা গাড়ি ঘুরিয়ে ইন্সব্রুক থেকে ডলোমাইটে এসেছি মাত্র 2 দিনের জন্য। এই 2 দিনের মধ্যেই যতটুকু দেখে নেওয়া সম্ভব সেটা আমরা দেখার চেষ্টা করব। আমরা ক্যাম্পিং ফাইন্ডার অ্যাপ থেকে দেখে একটা ক্যাম্পিং সাইটের কাছাকাছি এসেছি। দেখি এখানে কোনো জায়গা আছে কিনা, থাকলে ভালো, না থাকলে আবার অন্য কোথাও খুঁজতে হবে। এখন বাজে বিকেলবেলা 5টা, আর আমরা পৌঁছে গেছি ডলোমাইটসের, যেখানে আমরা পার্কিং করবো বলেছিলাম আমাদের ক্যারাভ্যানটা। এটাও একটা ক্যাম্পিং সাইট, পিছনে দেখতেই পাচ্ছেন কত ক্যারাভ্যান। আর সবচেয়ে মজার বিষয়, আমার পিছন দিয়েই এখান দিয়ে কিন্তু কেবল কার যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এই ব্যাক সাইড দিয়ে কেবল কার যাচ্ছে, ওই দেখুন পিছনে কেবল কার যাচ্ছে। এখন ক্যারাভ্যানটাকে পুরো সেট করতে হবে। এখানে আমরা 2 দিন থাকবো ঠিক করেছি, করে তারপরে এখান থেকে আবার অন্য কোথাও যাব। তো এখন সবচেয়ে বড় কাজ হচ্ছে ক্যারাভ্যানটাকে আবার সেট করা পুরো। যেহেতু মেঘলা, সেহেতু সব থেকে আগে কাজ হচ্ছে এই ক্যানোপিটাকে খুলে দেওয়া, তাতে আমরা নিজেরা বসতেও পারবো, আর এই ক্যারাভ্যানের সামনের এরিয়াটা ভিজে যাবে না, নষ্ট হবে না। এটা একটা বড় ব্যাপার। তো আর ওইটাকে এই দিকটা পুরো পাহাড়টা পুরো মেঘে ঢেকে গেছে। এই যে সামনে আপনারা মেঘ দেখছেন, এখানে কিন্তু পুরো পাহাড়টা ঢাকা রয়েছে। ওটাকে আরেকটু ঢুকিয়ে পাতো, কারণ ওখান দিয়ে আমরা উঠবো নামবো, তো ওখান থেকে জুতোগুলো খুলবো তাহলে। আমি দেখতে চাইছি বৃষ্টির জল। রেডি হয়ে গেল বসার জায়গা, এবার চা বানাবো, চা খাবো, একটুখানি ফ্রেশ হব, তারপর আবার রাতে রান্না বান্না। তখন পরপর এই কাজগুলো চলতে থাকবে। সারাদিন ভালো ঘুরলাম, ভালো একটা পথ পেরিয়ে এখানে এলাম। আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, তখন আমাদের বাসন কোসন, রান্নাবান্না করার, তারপরে যেটুকু সবজি মশলাপাতি আছে সব কিছুকে প্যাক করে এই পিছন দিকে একটা স্টোরেজ আছে বড়, সেখানে ঢুকিয়ে দিতে হয়। আর এই ডাইনিং টেবিল পুরো ফাঁকা করে দিতে হয়, কারণ সুমন যখন গাড়ি চালায়, গাড়ি একদিক থেকে আরেক দিকে বাঁক নেয়, সেই সময় নাহলে জিনিসপত্র পড়ে যাবে। তো এখন একদম সব কিছু ভিতরে ঢোকানো আছে। আমার কাজ হচ্ছে এখন আবার সব কিছু বের করে দিতে হবে সুমনকে, রান্না করা জিনিসপত্র। আর এই যে কোথাকার মানুষ আমি জানি না, এখন নাকি তার বেগুনি খাওয়ার শখ হয়েছে। আমি বললাম এতটা রাস্তা গাড়ি চালিয়ে এলে এখন বেগুনি খাবে? বলছে হ্যাঁ, এখন একটু বেগুনি খাবো। এখন বেগুনি বানানো হবে, সব কিছু আমাকে এখানে জোগাড় করে দিতে হবে। তো এখন তারই প্রস্তুতি চলছে আমার। বাবারে বাবা, একটু কাগজ পেতে দিচ্ছি, তাহলে কি হবে, সাদা তো এটা নোংরা হবে না, আমাকে বারবার পরিষ্কার করে দিতে হবে না। এই হচ্ছে বাইরের দৃশ্য। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। এই যে সব ক্যারাভ্যানগুলো দাঁড়িয়ে রয়েছে, আর এই দিকে যে কেবল কারগুলো যাচ্ছিলো সেগুলো এখন বন্ধ হয়ে গেছে, যেহেতু প্রায় 7টা বেজে গেছে। কিন্তু সুমন যেরকম বলেছিল যে বেগুনি খাবে, অলরেডি কিন্তু বেগুনি ভাজা শুরু হয়ে গেছে। আমি তো গন্ধ পাচ্ছি, আপনারা গন্ধ পাচ্ছেন না। এই দেখুন, বেগুন ঠেগুন কেটে দিয়েছি, তারপরে
বেসনটাও গুলে দিলাম। এই যে আমি এখানে বেগুন কেটে রেখেছি, তার সাথে বেসন গুলে দিয়েছি। আমার কাজ হচ্ছে সব কিছু রেডি করে দেওয়া, আর সুমনের কাজ হচ্ছে ভাজা। আর এই দেখো গরম গরম বেগুনি আর চা এই বৃষ্টির দিনে পাহাড়ের কোলে বসে চারদিকটা দেখলে বুঝতে পারবেন কি অপরূপ একটা দৃশ্য। একদিকে ডলোমাইট দেখা যাচ্ছে, একদিকে পাহাড়ে ঘেরা ছোট ছোট বাড়ি, অপূর্ব। কাল সকালবেলা আপনাদেরকে দেখাবো সেই দৃশ্যটা। কালকে আবার তো যাবে বলছো এখানে? হ্যাঁ, কালকে আমরা প্ল্যানটা যেরকম চেঞ্জ করেছিলাম, হঠাৎ হঠাৎ তো চেঞ্জ হচ্ছে। কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে আরেকটা অন্য জায়গায় যাব, আর তার আগে কিছু ইন্টারেস্টিং জিনিসও দেখব। সুতরাং কালকের ভিডিওতে সেগুলো আসবে। পুরো পাগলের মতো ঘুরে বেড়াচ্ছ। আর চারিদিকে বসাল ধারে বৃষ্টি পড়ছে। আমরা ভেবেছিলাম বাইরে বসে একটু বেগুনি খাবো, কিন্তু সে তো আর হয়ে উঠলো না। এদিকে বেসনটাও আমি গুলে দিয়েছিলাম, এখন বেগুন ভাজার পর্ব চলছে, মানে বেগুনি হওয়ার পর্ব চলছে। দারুণ ফোলা ফোলা বেগুনি বানিয়েছে সুমন। আর সুমন বলো। দারুণ বেগুনি হয়েছে, ঝমঝম করে বাইরে বৃষ্টি পড়ছে। এখন দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে বলে বাইরে বসে খেতে পারবো না, আমাদের ক্যারাভ্যানের ভেতরে টেবিলে বসেই খেতে হবে। বেগুনি আর চা জমে যাবে বৃষ্টির মধ্যে ক্যারাভ্যানের ভিতরেতে। এক অসাধারণ অভিজ্ঞতা হচ্ছে আর কি, আমাদের প্রথম অভিজ্ঞতা, অসাধারণ অভিজ্ঞতা হচ্ছে। আর এইদিকে হচ্ছে বুঝু স্নান করে এসছে এই ঠান্ডার মধ্যে। কেমন লাগছে? ভালো লাগছে। শীত করছে তো? হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগছে তো? আচ্ছা। বেগুনি খাওয়ার পরেতে বাবা আর মেয়ে মিলে বসে একটা লিস্ট করে ফেললাম কালকে আমরা কি কি দেখবো। আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। শুভরাত্রি।